ওনারা ডাক্তার নিজে কথা বলেছে ওনাকে ফোন করে যে আপনি আসেন, আপনার ছাড়া তো অপারেশন হবে না, দ্বিতীয় কথা হচ্ছে আপনার তো ডেড বডি নিতে হবে, ঠিক আছে। তারপরে উনি অপারেশনের সময় দাঁড়িয়ে থাকলো, অ্যাবডোমেন ওপেন করলো, দেখে কি যে শুধু ফাইব্রয়েড নয়, আমার ডান দিকে একটা সিস্ট আছে এবং অ্যাপেন্ডিসাইটিস বাস্ট হয়ে গিয়ে সমস্ত শরীরে ব্লাড, ওই যে ব্লাড ক্লট হয়ে ভিতরে জমা হয়ে খারাপ অবস্থা হয়ে গেছে। আর একটা সরকারি বাসায় সবসময় থাকি বলে সে একটা ওই বন্ধ হয়ে গেল, তখন সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট টাকা পেলো, হ্যাঁ, প্রায় 15 লক্ষ টাকা মতো বোধহয় পেয়েছিল। সেটার মধ্যে সে একটা অ্যাপার্টমেন্টের জন্য বুকিং দিয়েছিল, সেই এখন যে এখানে আমি অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্ট সে আমাকে কিন্তু জানায়নি, কিচ্ছু জানায়নি। এবং কেনা টেনার পরে যখন হ্যান্ড ওভার হবে যেদিন, সেদিন আমাকে এসে বলে কি, এই আমরা এক জায়গায় বেড়াতে যাব, আমরা চলো কাপড় চোপড় পরে না আমরা বেড়াতে যাব, ভালো কাপড় চোপড় পরো, তাই বলছে। নিজে কিন্তু কখনো ভালো কাপড় চোপড় কিনে দেয়নি আমাকে, আমি নিজে কিনেছি সারা জনম। আচ্ছা ঠিক আছে, গেলাম, রেডি হলাম। তো আমার খুব একটা বেশি উৎসাহ নয় দেখে বলে কি ব্যাপার, আমি বললাম তোমার কোনো উৎসাহ নয় মনে হচ্ছে। তা বলে না কি আর উৎসাহ থাকবে, কোথায় যাবো কিছুই তো বললা না। বলে ঠিক আছে ওখানে গিয়েই জানতে পারবে। তারপরে গিয়ে দেখলাম বেশ বড় ধরনের একটা গ্যাদারিং, তো আমাদের ইউডিডিএল এর ওরা করছে ওখানে, ফ্ল্যাট হ্যান্ড ওভার হচ্ছে। তখন আর কি আমাদের এখানে ফ্ল্যাট হ্যান্ড ওভার হয়েছে, তখন সেই চাবিটা সে আমার ওই ভাই এমডি সাহেব আমার হাতে দিয়েছে, বলছে যে ভাবি এই যে আপনাদের ফ্ল্যাটের চাবি। তখন আমি বুঝলাম যে সে আমাকে না জানিয়ে এই কাজটা করেছে। এটা তো ভালোই ছিল, একটু ভালো ছিল না, সারপ্রাইজিং ছিল, সেটা আমি খুশি হলাম। ঠিক আছে, কিন্তু বাসাটা তো তার নামে আর আমার নামে দুজনের নামে বাসাটা, সেটাও ঠিক, দুজনের নামেই ছিল বাসাটা। পরে হলো উঠলাম ওই বাসায়, চাবি হ্যান্ড ওভার করলে পরে আমরা 1 বৈশাখ 99 সালের 1 বৈশাখে আমরা ওই বাসায় হ্যান্ড ওভার করেছি। সে এই প্রথম জীবনে, পারিবারিক জীবনের একটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে একটা চুলা, কারণ ওই বাসায় গিয়ে রান্না করে খেতে হবে তো। থাকে বোধহয় কিছু ছেলে এরকম পায় না। তারপরে সে কিনে গেল। আমি বাড়িঘর কিন্তু আমি যে শিফট করলাম কোনোটাতে সে কোনো হেল্প করে নাই। আমি আমার বড় ভাইয়ের অফিস থেকে ট্রাক নিয়ে, মিনি ট্রাক নিয়ে সমস্ত হ্যান্ড ওভার আমার কয়েকদিন ধরে সেগুলি শিফট করলাম এখানে, ঠিক আছে। তারপরে যাওয়ার সময় বলছে শোনো, এ বাসা থেকে কোনো ফার্নিচার, কোনো আলমিরা এগুলো কিচ্ছু যাবে না। কেন? তাহলে আমি কাপড় চোপড় কোথায় রাখবো? সে শুধু অর্ডার দিয়ে দিল, ব্যাস শেষ। তখন আমি কি করলাম, আমি আবার একটা প্রাইভেট কলেজ চালাই, সেই কলেজের গভর্নিং বডি মেম্বার, আমি তাকে সেখানে একটা আলমারি দিয়ে দিলাম, 2টো আলমারি দিয়ে দিলাম, জানেন। একটা আলমারি আমার ভাইয়ের দিকে রাজশাহীতে পাঠিয়ে দিলাম, একটা কলেজে দিয়ে দিলাম, এবং বিনা আলমারিতে আমি ওই বাসায় উঠে গেলাম। আমি ভাবছি ওখানে গিয়ে ওদের নতুন আলমারি আমাকে কিনে দেবে, সেটা চিন্তা করে আমি কিনি নাই। তারপরে পোটলাই করে সমস্ত কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে চলে গেলাম ওই বাসায়, এবং শুধুমাত্র বিছানাটা গেল, আমাদের 2টা বিছানা ছিল, আমার মেয়ের একটা বিছানা, একটা আমাদের বিছানা, এই 2টো বিছানা গেল। কাজের লোক ছিল 2জন, তারা সহ আমরা ওই বাড়িতে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে এমন একটা পরিস্থিতি যে প্রায় সে একদম উদাসীন, মানে মারাত্মকভাবে ওই বাড়িতে যাওয়ার পর থেকে একদম ডেসপারেট হয়ে গেল, একদম অন্যরকম, যে এখন তো আমার নিজের বাড়ি, এখন আমি ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি তোমারে। পরিবর্তী পর্যায়ে মনে হলো আর কি তার অ্যাটিটিউডটা এরকম। আমি ফাংশনে যাই, প্রোগ্রামে যাই, সে নিষেধ, ক্লাবে যাই, প্রেস ক্লাবে যাই। একদিন ঘটনা ঘটলো এরকম যে আমি রুবানাকে নিয়ে গান আর্ট শেখাতে নিয়ে গেছিলাম। ওখানে টেবিলে বসে, ক্যান্টিনে বসে একজনের সাথে বসে চা খেয়েছিলাম। তো ওখানে পাশের টেবিলে তার খুবই দোস্ত মানব, দোস্ত 3জন বসেছিল, তারা একটু এজেড পিপল, তারা কেউ নাই এখন পৃথিবীতে। তো তারা তাদের টেবিলে না গিয়ে বসে অন্য একটা টেবিলে বসেছে। সেই ভদ্রলোকটা কম্পারেটিভলি তাদের চেয়ে বয়স কম, জুনিয়র। তো ওনার সাথে আমার একটা আগে থেকেই জানাশোনা ছিল ভালো, উনি একটা পত্রিকার সম্পাদক আর কি। তো আমি ওখানে গিয়ে বসলাম, হ্যাঁ কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো। বলে ভাবি বসেন, চা খান? বলে হ্যাঁ ঠিক আছে বসি, চা খেলাম। সেটা ছিল অক্টোবর মাস, ঠিক আছে। অক্টোবর মাসে ধরেন কয় তারিখ হবে আমার ঠিক এক্সাক্ট মনে নাই, অক্টোবর মাসে, এটুকু শুধু মনে আছে আমার। বলে আমাদের তো কয়েকদিন পরে প্রেস ক্লাবের জন্মদিন হবে, এই সেই নানান কিছু বলছে, আমাদের একটা ট্যুর আছে, আমরা সবাই সাংবাদিকরা ট্যুরে সুন্দরবন যাবো, এই সেই নানান কাহিনী বললো। আপনি যাবেন কিনা? বললাম না আমি যাব না। তারপরে আমি ওই পরিস্থিতি, পরে ওই অবস্থায় আমার রুবানাকে নিয়ে আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে সেই দিন রাত্রিবেলা, ওই একই দিনই আমার মেয়ের টিচার ছিল,
তাজ ছেলেটির নাম, এখন সে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। হুম। সেই ছেলেটি পড়াতো, তো ওই ছেলেটিদের ওদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল, সে লয়ে। সে ওদের জিপিএ 5 পেয়েছে, তাদের একটা রিসেপশন প্রোগ্রাম ছিল সিএমএইচ এ। জি। সে বললো ম্যাডাম আপনাকে আমরা গান গাওয়ার জন্য দাওয়াত দিব। বলে ঠিক আছে যাব। ওই অনুষ্ঠান যখন গেছে না, তাকে সেই অনুষ্ঠানে যাওয়ার কথা আমি বলে যাইনি, শুধু তাজের অনুষ্ঠান সেটা সে জানতো। রোমানা বলছে আব্বু আম্মু হচ্ছে আমার টিচারের একটা অনুষ্ঠান আছে, সেখানে গেছে, সেনাকুঞ্জে গেছে। প্রোগ্রাম সেরে গান টান গাওয়া হয়েছে, বড় বিশাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া হয়েছে, হতে হতে রাত্রি 12টা বেজে গেছে, বুঝছেন। আমার তো ভিতরে প্যালপিটেশন হচ্ছে রীতিমতো, এত রাত হয়ে গেছে। এটা অভ্যাসের ব্যাপার কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ দেখবেন, যেমন আমি আমার ক্ষেত্রে যেটা বলি, রাত 10টার পরে বাসায় ঢুকতে গেলে আমার কিন্তু প্যালপিটেশন শুরু হয়ে যায়। আসলে চার্জ করার মতো কেউ নাই, বাট মনে হয় যে না আমি দেরি করে ফেলছি। এটা ছোটবেলার অভ্যাস। হ্যাঁ, এটা কিন্তু আমি পারিবারিক অভ্যাসের একটা ব্যাপার। 10টার পরে আমি বাড়ির বাইরে থাকি না, সেই জন্য অনেক রাত হয়ে গেছে। কিন্তু খাওয়া দাওয়া ডিনার না ছেড়ে আসতে দিবি না। তারপরে পরে রাস্তার মধ্যে কি হয়েছে, গাড়ি খারাপ হয়ে গেছে, মানে মরার উপর খাড়ার ঘা। এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। সে তো বাসার মধ্যে মনে করেন যে রেগে কি করবে, আমাকে একদম কচু কাটা করবে পরিস্থিতি হয়ে যাচ্ছে। তারপরে পরে যখন আসলাম, আরেকজন একটা গাড়ি নিয়ে তারপরে বাসায় ফিরলাম, দরজা কলিং বেল দিই, দরজা খুলে না। ঠিক আছে, তারপরে আমি যখন 7 তলায় বাসা, তো দরজা খুলে না, তখন সে খুলতে দিবে না, কাজের মেয়েদেরকে বলছে এই খবরদার দরজা খুলবি না, হ্যাঁ দরজা খুলবি না, হ্যাঁ সে বাইরেই থাকুক। তারপরে সে পরিস্থিতি তো খুব ভয়ঙ্কর। তারপরে আমি আমার ভাইকে ফোন দিলাম। সেই সময়টাতে আমার মেজো ভাবি ছিল না, দার্জিলিং গিয়েছিল বেড়াতে। টাইমটা ছিল অক্টোবর মাসের 11 তারিখ, এবার আমার মনে হয়েছে 11ই অক্টোবর প্রোগ্রাম ছিল সেনাকুঞ্জে, সেদিন রাতের ঘটনাটা এটা ছিল। ঠিক আছে, মন্ত্রী পিএস, তাকে ডেকে বললাম যে বল কি করব। সে আমার ক্লাসমেট ছিল, তো বললে কি শোনো দোস্ত, তুমি যদি এই সংসার করতে চাও তাহলে কিছুই করো না, আর যদি তুমি সংসার না করতে চাও তাহলে অনেক কিছু করতে পারবা। এটা আমাকে বললো, তবে এই বাসায় থেকে তুমি কিছুই করতে পারবা না, কারণ তোমাকে তো কুচি কুচি করে মেরে ফেলবে, কেটে ফেলবে। তারপরে এমনিতেই তো তারা এমন একটা জায়গায় চাকরি করে, তাদের পেশাগত কারণে তারা মানুষের কাছে অনেক বেশি প্রিভিলেজড। তো সুতরাং তুমি কি করবা চিন্তা করো। তারপরে কয়েকদিন আমি কলেজে গেলাম না, কলেজের টিচাররা অনেকে দেখতে আসলো আমাকে, তারা কিন্তু এই ঘটনা কিছুই জানে না। আজকেই প্রথম আমার এই প্রোগ্রামের মাধ্যমে শুনবে। শুধু এটা এখানে না, আপনি কখনো বলেননি? কখনো কারোর কাছে বলিনি আমি বিষয়টি, শুধু আমার বান্ধবী জানে। হ্যাঁ, আমার রুমমেট, আমার বান্ধবী দুজন, ওরা জানে, আর কেউ জানে না। আর আমার ভাবিদেরকে আমি বলেছি। তো আমার ভাইকে বললাম, ভাই বললো আমি কি করবো। আমার ভাই অত্যন্ত ভদ্র মানুষ, শান্তশিষ্ট মানুষ, উনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি কি করবে, পাজল হয়ে যাচ্ছে, বলে তোর ভাবি তো নাই, আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, তখন উনি বনানের বাসায় থাকতেন, আমার ভাই সরকারি বাসায় থাকতেন, আর ওনারা আমাকে এই ব্যাপারে আর কোনো হেল্প করলো না। তারপর আমার পাশে কিন্তু তখন আর কেউ নেই, আমি তখন একদম অসহায়। আমার বান্ধবীরাও কেউ কিছু করতে পারবে না, ওদের বাড়িতে গিয়েও আমি থাকতে পারবো না, আমি আমার মেয়েকে ফেলে কোথায় যাব। তখন আমার মেয়ে পরের 2 দিন পরে যখন স্বাভাবিক আমার মুখে তখন এরকম দাগ।